অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে ওসমান বিন হাদির বড় ভাই ওমর বিন হাদি যা বললেন তা হলো, আপনারা যদি মনে করেন আর 2 মাস পরে রাষ্ট্র ক্ষমতা থেকে চলে যাবেন, বিদেশে চলে যাবেন, মনে রাখবেন এই দেশের জনতা আপনাদের কাঠগড়ায় দাঁড় করাবেই। তাই সরকারকে অনুরোধ করব, দ্রুত খুনিদের আমাদের সামনে উপস্থাপন করুন, নির্বাচনের পরিবেশ যাতে বিঘ্ন না হয়, খুনির বিচার করুন। আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারাই এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করছেন, তা আমরা কখনোই হতে দেব না। এদিকে আওয়ামী লীগের ভোট নিজেদের পক্ষে নেওয়ার জন্য বিএনপি ও জামায়াতে ইসলামী রীতিমতো প্রতিযোগিতা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এই ভোট টানতে তাদের কিছু নমুনা দেখাতে হবে, তখন আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা তুলে নেয়ার কথাও বলা হচ্ছে। সবাইকে স্বাগত জানাচ্ছি RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সম্প্রতিকে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। নির্বাচন ও রাজনৈতিক বোঝাপড়া আজকে আলোচনার বিষয়, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে এরই মধ্যে আমার সাথে যুক্ত হয়ে গেছেন অতিথিরা। আমার আজকের অতিথি মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি, তিনি যুক্ত হয়েছেন আমার সাথে। আছেন রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ, তিনি আছেন আমার সাথে। দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমি যেমনটা বলছিলাম যে নির্বাচন রাজনৈতিক বোঝাপড়া নিয়ে আজকে আমরা আলোচনা করব। যত নির্বাচন ঘনিয়ে আসছে তফসিল ঘোষণার পর থেকেই একটি মর্মান্তিক ঘটনা, একটি ভয়াবহ ঘটনা, এবং তারপর পরবর্তী বিষয়গুলো সবকিছু নিয়ে আসলে আলোচনার মধ্যে চলে আসবে, যেহেতু আমি ওমর বিন হাদির একটি মন্তব্য উদ্ধৃত করেছি। রাজিকুজ্জামান রতন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। সেটি হলো যে আমি যে বিষয়টি খুব আমার নজর কেড়েছে সেটা হলো যে ওমর বিন হাদি একটি কথা বলেছেন, সেটা হলো যে আপনারাই হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারা এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করছেন, তা আমরা কখনোই হতে দেব না। ওসমান হাদি বলেছিল ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন হতে হবে, এবং সেই নির্বাচন করার জন্য সে প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছিল, কিন্তু তাকে হত্যা করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে। এই বিষয়টি আসলে না আমি বুঝতে পারিনি কথাটা। তার পুরোপুরি এই বক্তব্যটি আপনি যদি বুঝে থেকে থাকেন আমাকে একটু বুঝিয়ে দেবেন প্লিজ। ধন্যবাদ। ওসমান হাদির ভাই আজকে যে কথাটা বলেছে, এই কথাটা কি শুধু আবেগের কথা? এটা কি রাগের কথা, ভাই হারানোর বেদনার কথা, নাকি এর পেছনে একটা রাজনৈতিক বিশ্লেষণ আছে? সেটা আমাদেরকে দেখতে হবে। গতকাল নাহিদ ইসলাম বলেছিলেন সরকারের ভেতরের একটা অংশ এরকম প্রশ্রয় দিচ্ছে। তারপরে আজকে হাদির ভাই বললেন যে আপনারাই মারিয়েছেন এবং আপনারাই এটাকে ইস্যু করে নির্বাচনকে পেছাবার চেষ্টা করছেন। এবং ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে দেখুন কতগুলো ঘটনা ঘটেছিল। প্রথমটা হলো হঠাৎ করে মানে যাচাই বাছাই ছাড়াই আঙুলটা তুলে দেওয়া হলো আরেকজন সংসদ সদস্য নির্বাচন পদপ্রার্থীর দিকে। তার 2 দিন পরেই আবার আঙুলটা আবার ঘুরে গেল পরাজিত সাবেক মানে সরকারের অনুসারীদের প্রতি। এই যে ঘন ঘন মত পরিবর্তন, তারপরে আবার দেখা গেল যে পুলিশের একজন কর্মকর্তা বললেন তিনি দেশের বাইরে চলে গেছেন, আবার আরেকজন কর্মকর্তা বললেন তার বাইরে যাওয়ার সমস্ত পথ আমরা বন্ধ করে দিয়েছি, পাসপোর্ট টাসপোর্ট সব জব্দ করা হয়েছে। তারপরে আবার আরেকজন কর্মকর্তা বললেন তিনি আসলে দেশে আছেন না দেশের বাইরে আছেন আমরা ঠিক বলতে পারছি না। এই যে নানা ধরনের প্রশ্ন সব মিলিয়ে মানুষের মধ্যে আবার এই প্রশ্নটা নিয়ে আসার চেষ্টা করা হয়েছে, নির্বাচন কি হবেই? হবেই কি? এত প্রশ্নের মধ্যে এই প্রশ্নটাই বড় হয়ে যাচ্ছে, নির্বাচন হবে তো। আচ্ছা, এবং এর সঙ্গে দেখুন ঘটনাগুলো, কয়েকটা ঘটনা আবার দেখুন যে জ্বালিয়ে দেওয়া হলো প্রথম আলো, জ্বালিয়ে দেওয়া হলো ডেইলি স্টার, জ্বালিয়ে দেওয়া হলো ছায়ানট, জ্বালিয়ে দেওয়া হলো উদিচি। আচ্ছা, এর সঙ্গে ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার সম্পর্কটা কিভাবে খুঁজে বের করবো আমরা? বলছেন যে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ, তাই ক্ষুব্ধটা করে তুললো কে এবং তার পেছনে কারা? আজকে যে কথাগুলো বেরিয়ে আসছে, যে ঘটনাগুলো বেরিয়ে আসছে, যে প্রথম আলোর লুটের টাকা কিংবা ডেইলি স্টারের লুটের সামগ্রী কোথায় কোথায় কার কার কাছে পাওয়া যাচ্ছে, সব মিলে এমন পরিস্থিতি মনে হচ্ছিল এটা কি একটা অর্গানাইজড প্রপাগান্ডা, এটা কি অর্কেস্ট্রেটেড? এটা তো বলাই হচ্ছে যে পূর্ব পরিকল্পিত, মানে ওসমান হাদি না হলেও এখানে অন্য কেউ হতো এবং পরিকল্পিতভাবে হত্যাটা করা হতো। অর্গানাইজড এক্স্যাক্টলি, এটা কি অর্কেস্ট্রেটেড? তাহলে কে অর্গানাইজ করলো এবং কারা অর্কেস্ট্রাটা বাজালো একসঙ্গে সবাই মিলে? এই প্রশ্নগুলো কিন্তু এখন সবার মুখে মুখে ফিরছে।
এমনকি যাদের ফেসবুক স্ট্যাটাসের উপর ভিত্তি করে বাংলাদেশের যত মত প্রভাবিত হতো, সেই তাদেরই ফেসবুক স্ট্যাটাসে বলা হচ্ছে কে কাকে কত টাকা দিয়েছে এবং কীভাবে এর জন্য তারা ক্লিয়ার ভাড়া করেছে। ফলে আমরা ফেসবুকের কথাকে বিশ্বাস করব না। কিন্তু জনগণ তো এই ফেসবুকের কথা শুনে কেউ কেউ উত্তেজিত হয়, জনগণ তো এই ফেসবুকের কথা শুনে প্রভাবিত হয়। এবং আমাদের মানে দেশটাতে এই পর্যন্ত যতগুলো উত্তেজনা হয়েছে তার একটা বড় কারণ কিন্তু এই সমস্ত সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াগুলোকে যারা লিড করছেন বলে মনে হয় সেই মানুষ কিন্তু খুব বেশি না, 8-10 জন মানুষ। তো এই 8-10 জন মানুষ দ্বারাই কিন্তু মনে হচ্ছে কখনো কখনো মতামত তারা ঘুরছে, তারা তৈরি করছে, তারা প্রভাবিত করছে এবং তারা মানে আমরা যদি বলি ইন্ধন কেউ দিচ্ছে, কেউ উস্কানি দিচ্ছে, কেউ আবার সেটাকে প্রশমিত করার চেষ্টা করছে। সেক্ষেত্রে সরকারের ভূমিকাটা তখন গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আসলে সরকারের ভূমিকাটা কি নিশ্চয়ই আপনি বলবেন, তার আগে আমি একটু মুজিবুর রহমান মঞ্জু আপনার কাছেও এই সমীকরণটা মেলাতে চাই যে আসলে এই যে উস্কানি দেয়া, নির্বাচন বানচালের চেষ্টা করা, আপনারাই হত্যা করিয়েছেন, আবার আপনারাই এটাকে ইস্যু বানিয়ে এখন নির্বাচন বানচাল করার চেষ্টা করছেন। একটা বিশাল বড় অভিযোগ কিন্তু অন্তর্বর্তী সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে। তো আমি যেখানে আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা নিজেই বললেন যে সব রকমের চেষ্টা করা হবে আগামী 3 মাস, সর্বোচ্চটা তিনি দেওয়ার কথা বলছেন, আশ্বাস দিচ্ছেন। তারপরও এই যে কিছু কিছু জায়গাতে গিয়ে আমরা হেরে যাচ্ছি, এটি আসলে কেন? মুজিবুর রহমান মঞ্জু। ধন্যবাদ। প্রথম হচ্ছে ওমর যে কথাটা বলল যে এই সরকার করিয়েছে, এটা ভাই যে বললেন, রতন ভাই, যে এটা কি তার আবেগের কথা না ক্ষোভের কথা? আমি মনে করি যে এই কথার মধ্যে একটা সারবত্তা আছে। কারণ প্রার্থীদের নিরাপত্তা দেওয়ার তার দায়িত্ব কার? রাষ্ট্রেরই তো, সরকারের দায়িত্ব। এবং যেই প্রার্থী নিরাপত্তাহীনতায় ভুগছেন, এটা আগে থেকে জানা, তার বিরুদ্ধে আগে থেকেই থ্রেট জারি করা হয়েছে, তাকে হত্যা করা হবে, তাকে মারা হবে। দেখবেন তার অনেকগুলো বক্তব্য আছে, সে বলছে আমাকে মারলে, গুলি করলে 30টারও বেশি তার ভিডিওতে সে বলেছে যে আমাকে ইন্ডিয়া থেকে ফোন করা হচ্ছে, সে বলছে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তার মানে কি, আপনি যেদিন ইলেকশনের ডেট ঘোষণা করছেন, আপনি বলছেন 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে, একজন প্রার্থী যিনি হুমকির মধ্যে ছিলেন তাকে হত্যা করা হয়েছে একেবারে পরিকল্পিতভাবে। তার সাথে লোক 10-15 দিন আগ থেকে তার সাথে ক্লিয়াররা ছিল, তার সাথে ঘুরেছে, তাকে ব্রেকি করেছে, তাকে স্টাডি করেছে, সব আমাদের কাছে পরিষ্কার। দুর্ভাগ্য হচ্ছে আপনি জানার পরও তার নিরাপত্তা দিতে পারলেন না। এরপর খুন হওয়ার পরে তার খুনিকেও ধরতে পারলেন না, খুনিরা চলে গেল। কিন্তু 50 লাখ টাকা ঘোষণা করা হলো, এখন এর মধ্যে জনগণের উপর একটা দায়িত্ব চাপানো হলো। এখন এর মধ্যে কিন্তু 1 সপ্তাহ 2 সপ্তাহ পার হয়ে যাচ্ছে। তাহলে ওমর যখন বলে যে আপনারাই খুন করিয়েছেন, পরোক্ষভাবে এই কথাটা বলার তো একটা কথা থাকে, যুক্তি থাকে, যে আপনারা তো পারলেন না বা আপনারা ফেল করেছেন। এবং সে যেটা বলেছে যে আপনারা চলে যাওয়ার কথা চিন্তা করেন না, চলে গেলেও আপনাদেরকে এই দায়ের মানে রেশ টানতে হবে, এটাই মূল কথা ছিল তার। আমি মনে করি এটা মানে এই আঙ্গিকে কথাটা সঠিক আছে। দেখেন, এই যে একটা ষড়যন্ত্র হয়েছে, এই যে একটা পরিকল্পনা হয়েছে, যেই সরকার আমাদেরকে আশ্বস্ত করেছিল, তাহলে এই সরকারই যখন বলছে 3 মাসের মধ্যে আমি বিচার করবো, এই করবো, তাহলে এটার উপর আমরা আস্থা রাখবো কিভাবে? আস্থা রাখা তো কোনো সুযোগ নাই। কথা হচ্ছে আমরা আগে সরকারকে সতর্ক করেছিলাম কিনা? অবশ্যই করেছিলাম। আপনি দেখবেন আমাদের প্রচুর বক্তব্য আছে, আমরা বলেছি যে আপনাদের এই আইন শৃঙ্খলা বাহিনীর উপর কোনো নিয়ন্ত্রণ নাই, আপনাদের কোনো কাজের মধ্যে কোনো ধরনের সমন্বয় নাই। আপনি আজকে বিপদে পড়লে দেখবেন পুলিশে ফোন করেন, পুলিশ অনেক প্রশ্ন করবে, তারপর বলবে আর্মিকে খবর দেন, আর্মি বলবে পুলিশ যাওয়ার পরে আমরা যাব। এই যে একটা মানে অবস্থার মধ্যে আমরা যাচ্ছি, এইটা আমরা বারবার সরকারের দৃষ্টিতে দিয়েছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দিয়েছি, তারা এখন এ ব্যাপারে নেন নাই কোনো ব্যবস্থা। আচ্ছা দেখেন, দেশের সব মানুষ জানে যে 50 জনকে মারার জন্য একটা কিলিং গ্রুপ তৈরি করা হয়েছে। কেউ কেউ বলেছেন 80 জনকে টার্গেট করা হয়েছে, এবং অনেকগুলো ভিডিও, অনেকগুলো অডিও বক্তব্য ছড়িয়ে পড়েছে, যেখানে শেখ হাসিনা তার সন্ত্রাসী বাহিনীকে বলছেন যে তোমরা পারলে করে দেখাও। এগুলো আসলে এই আমি যদি আরেকটু যুক্ত করি সেটা মুজিবুর রহমান মঞ্জু, এগুলো আমরা বেশিরভাগই আমরা হয়তোবা দেশের বাইরে থেকে পাচ্ছি, কিংবা ফেসবুক থেকে পাচ্ছি, মানে সোশ্যাল মিডিয়া থেকে পাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি। কিন্তু দেশের ভেতরে যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তাদের কাছে তো খবর থাকার কথা ছিল। না, গোয়েন্দা সংস্থা লাগবে না তো, এটা এখন বললাম তো। আপনি ওই আপনার সবচেয়ে ভালো হয় দেখবেন আমাদের যে সিকিউরিটি গার্ডরা থাকে না রাস্তায়,
আমাদের ড্রাইভাররা কিন্তু অনেক তথ্য জানে। কেন জানে? কারণ উনিও যে রতন ভাগে নামায় দিয়ে তো সে 1 ঘন্টা এখন বসে আছে, বসে বসে সে কিন্তু সোশ্যাল মিডিয়া মনিটর করতেছে। যত তথ্য দরকার আমাদের কাছে যত তথ্য নাই, ওই সমস্ত সাধারণ মানুষের কাছে অনেক বেশি তথ্য আছে। তারা জানে কে কাকে হুমকি দিচ্ছে, শেখ হাসিনা আজকে কি বলেছে, কার কার হুমকি দেওয়া হচ্ছে। আমাদের ফেসবুকের আইডিতে ঢুকলে আপনি দেখবেন কত লোক আমাদেরকে হুমকি দিচ্ছে, কত লোক আমাদেরকে বলতেছে। আমি তো বহুজনকে বলছি যে ভাই আমরা তো এই হুমকির মধ্যে ছিলাম, এটা আমাদের কাছে নতুন কিছু না। ধরেন এই যে মানে 50, 54, 55 বছর বয়সের মধ্যে 2/3 তো আমরা এই হুমকির মধ্যে, ঝুঁকির মধ্যে দিয়ে কাটিয়ে এসেছি। এই ঝুঁকির মধ্যে, এই হুমকির মধ্যেও কিন্তু সরকার এখন প্রোটোকল দেওয়ার কথা ভাবছেন। আমি এই বিষয়টি নিয়ে আপনার কাছে কথা বলবো যে আপনি প্রোটোকল পাচ্ছেন কিনা। কিন্তু রাজিকুজ্জামান রতন, যে বিষয়টি আপনার কাছে ছিল, আপনার মানে আপনার কাছে প্রশ্নটি ছিল যে সরকারের আসলে দায় বা দায়িত্ব, মানে যার আসলে দায়িত্ব বেশি তার তো দায়টা বেশি থাকে, সরকারের দায়িত্বটা কতটুকু ছিল এই সকল বিষয় নিয়ে যদি আপনি বলতেন। সরকারকে আমরা দায় চাপাতাম না, কারণ সরকার তো জনগণের আকাঙ্ক্ষার প্রেক্ষিতে এসেছে, ফলে সরকারের প্রতি জনগণের সমর্থন ছিল, ভালোবাসা ছিল, এবং তারা সরকারের কাছে তাদের প্রত্যাশাও ছিল। কিন্তু 1 বছর 5 মাসে সরকার সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে, তার দায়িত্ব পালনে অযোগ্যতার প্রমাণ দিয়েছে। এই কারণেই কিন্তু এখন অনেক দায় সরকারের উপর এসে যাচ্ছে। না হলে মানুষ কিন্তু বলতো সরকার কি করবে, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার। একটা সময় কিন্তু এরকম বলেছিল, জিনিসপত্রের দাম যখন বাড়ছিল মানুষ বলছিল যে সরকার কি করবে, কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এই সরকার এই সময়ের মধ্যে কি করবে। কিন্তু মানুষ যখন দেখলো অন্তর্বর্তীকালীন সরকারের অন্তরের বাসনা হচ্ছে দীর্ঘমেয়াদী অবস্থান করা, তখন কিন্তু মানুষ তার সমর্থন প্রত্যাহার করেছে এবং সন্দেহের জায়গাটা বাড়িয়ে তুলেছে যে সে কি তার টিকে থাকবার জন্যই নানা ধরনের অরাজকতা তৈরি করে, সে কি এমন এমন পরিস্থিতি তৈরি করছে যাতে ইলেকশনটা না হয়, সে কি এমন গ্রাউন্ড প্রিপেয়ার করে রেখেছে যাতে নির্বাচন দেবে কিন্তু নির্বাচন হবে না, এবং এটার জন্য দায়টা আবার জনগণের উপরেই চাপিয়ে দেবে। এইটা কিন্তু মানুষ এখন সন্দেহ করছে, কারণ মানুষের সন্দেহটা খুব খারাপ জিনিস। মানুষ একবার কাউকে সন্দেহ করতে শুরু করলে সে ভালো কাজেও সন্দেহ করে, খারাপ কাজেও সন্দেহ করে, এবং শেষ পর্যন্ত সরকার অবস্থায় এরকম দাঁড়ায় যে একজন বলেছিল না যে ডিসেম্বর মাস স্কুলে ছেলে রেজাল্ট নিয়ে বাসায় এসেছে, তা বাবা গম্ভীর হয়ে বলছে, কিরে কি খবর, কি পাস করছিস? বলছে আর পাস, ফেলই জোটে না। বলে ফেলই জোটে না মানে? বলে 1 ক্লাস নিচে নামায় দিছে। তো এখন এই সরকার তো পাস করতে চেয়েছিলেন, কিন্তু এমন এমন কাজ করলেন, জনগণ দেখলো পাস তো দূরের কথা, ফেলও দূরের কথা, বরং 1 ক্লাস নিচে নেমে গেল। মানে এই যে সরকারের পক্ষ থেকে আমাদেরকে ওয়াদা করা হয়েছিল যে ইতিহাসের সবচেয়ে ভালো ভোটটা আমরা দেখতে যাচ্ছি 2026-এর এই নির্বাচনটা নিয়ে, তাহলে কি বলবো? আমরা তাদেরকে এটা বলেছিলাম যে বাগাড়ম্বর করাটা খুব খারাপ জিনিস। আপনার ইতিহাসের সেরা নির্বাচন করার দায়িত্ব আপনাকে কে দিয়েছে? আপনি একটা সুষ্ঠু নির্বাচন করেন। সুষ্ঠু নির্বাচন করার জন্য যে 3টা জিনিস লাগবে, একটা হলো প্রশাসনের সক্রিয়তা, সরকারের নিরপেক্ষতা, আর জনগণের একটা আস্থা তৈরি করা যে সরকার নির্বাচনটা ঠিকঠাকভাবে করবে। তো এইটুকু করেন। কিন্তু মানুষ যখন দেখলো যে না, তাদের মনোভাবটা এবং তাদের মুখের কথা দুটো ঠিক ম্যাচ করছে না, মুখে যা বলছেন আর মনোভাব যা প্রকাশিত হচ্ছে, দুম করে তিনি বলে ফেললেন জনগণ নাকি চাইছে তাকে আরো 50 বছর থাকতে। তো অনেকে বলছে আরে বাবা, তার বয়স যখন 85 হয়, আরো 50 মানে 135 বছর বয়স পর্যন্ত অতদিন কি তিনি বাঁচবেন? তো আবার বলা যায় না, মানুষের আশার শেষ নাই। হ্যাঁ, মানুষ তো আসলে মানে এই যে সংস্কারের বিষয়, এগুলো কি আসলে সবকিছুই এই সময়টাকে প্রলম্বিত করারই একটা কৌশল ছিল কিনা? কৌশল ছিল। আর একটা কথা হলো ভাই শব্দটাকে আমি শুধু একটু বলি, হ্যাঁ, এই শব্দটার তাৎপর্যটাকে নষ্ট করে দিয়েছেন অতি কথনের মধ্য দিয়ে। একটা বিরতি নিয়ে এসে দুজনের কাছে জানবো সংস্কার কি হয়েছে, আসলে আদতে সংস্কার কি হয়েছে। দর্শক থাকুন আমাদের সাথে, আপনারা দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। নির্বাচন ও রাজনৈতিক বোঝাপড়া নিয়ে কথা বলছিলাম, বোঝাপড়া হচ্ছিল আলোচকদের সাথে। তারা আছেন আমার সাথে যুক্ত, রাজিকুজ্জামান রতন এবং মুজিবুর রহমান মঞ্জু। আমি এই অংশে আবারও রাজিকুজ্জামান রতন আপনার কাছে চলে যেতে চাই। সংস্কারের কথা বলছিলাম, আমরা সংস্কার প্রসঙ্গে ছিলাম, যে এই যে প্রায় 1.5 বছরের বেশি সময় ধরে আমরা সংস্কার করলাম, একটা ঐক্যমত্য কমিশন গঠন করলাম, একটা জুলাই সনদ তৈরি করলাম, সেটাতে স্বাক্ষর করলো বিভিন্ন রাজনৈতিক দলগুলো, এবং পরবর্তীতে আসলে
কোন রাজনৈতিক দল আবার এটা বলল যে আসলে এই সংস্কারের বিষয়টা একটা হলো অশ্বডিম্ব। সংস্কার আসলে কোন কোন জায়গাতে হলো বলে আপনার মনে হয়েছে রাজিকুজ্জামান রতন? আসলে কি হয়েছে? আইন শৃঙ্খলার ক্ষেত্রে হয়েছে? আমাদের বাংলাদেশের মানুষ দুঃখের মধ্যেও হাসতে চেষ্টা করে এবং কখনো কখনো হতাশার মধ্যেও সে আশা খুঁজে পাওয়ার চেষ্টা করে এবং সে কারণে তারা ব্যঙ্গ করতে খুব পছন্দ করে। যে কোনো শব্দকে তারা ব্যঙ্গে রূপান্তরিত করতে পারে। যেমন এখন সংস্কার কথাটার এত অপব্যবহার হয়েছে এবং সংস্কার কথাটাকে কখনো কখনো এত তাচ্ছিল্যের জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, এখন মানুষ বলে ব্যঙ্গ করে, কিরে তোরা কিন্তু সংস্কার করে দিব। তার মানে যেটা ছিল মানুষের আকুতি যে এভাবে দেশটা চলতে পারে না, আমরা দেশটাকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে চাই, ফলে যেখানে যেখানে বাধা আছে সেই বাধাগুলোকে দূর করতে হবে। সংস্কার মানে হচ্ছে ব্যবস্থাটা চলতে অক্ষম হয়েছে বলে যে জায়গায় ত্রুটি সেই ত্রুটিটাকে মানে পাল্টে দেওয়া, ত্রুটিটাকে সংশোধন করো। আর যদি ব্যবস্থাটাকে পুরোটা পাল্টে দেওয়া হয় তাহলে সেটা হলো বিপ্লব। তাহলে মানুষ এই মুহূর্তে বিপ্লব করতে চায়নি, মানুষ চেয়েছিল অন্তত এই ব্যবস্থাটাকে একটু সংস্কার করে আর একটু উন্নত করা, একটু গতিশীল করা, প্রশাসনটা যেন একটু গণতান্ত্রিক হয়, বাজার ব্যবস্থাপনা যেন একটু আধুনিক হয় এবং একটা জবাবদিহির জায়গা থাকে, মানুষের জীবনযাত্রাটা যেন একটু সহজ হয়। সেই কবে 73-74 সালে নির্মল সেন লিখেছিলেন স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। এখন মানুষ বলে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই তো একটু বেঁচে থাকার মর্যাদা নিয়ে বেঁচে থাকার গ্যারান্টি চাই। তো এই জায়গাটা কোথা থেকে আসতে পারে? আইন ব্যবস্থায় কোথায় তাহলে ত্রুটিটা আছে, বিচার ব্যবস্থার কোন জায়গায় ত্রুটি আছে, প্রশাসনের কোন জায়গাটায় ত্রুটি আছে, শিক্ষা ব্যবস্থার কোন জায়গায় ত্রুটি আছে, কৃষি ব্যবস্থার কোন জায়গায় ত্রুটি আছে, সেগুলো যদি আইডেন্টিফাই করা যেত তাহলে 15 মাস কিন্তু যথেষ্ট সময় ছিল। কমিশন তো অনেকগুলো হয়েছিল। কমিশন একটা সময় ব্রিটিশরা বলতো যে যদি কোনো প্রবলেম তুমি সলভ করতে না চাও তাহলে খুব দ্রুত একটা কমিটি করে দাও। আচ্ছা, তারপরে কমিটি বসবে, মিটিং করবে, সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আবার একটা কমিটি করবে, চলতে থাকবে। এখন আমাদের এই কমিশনটা হলো যে মানুষের আকাঙ্ক্ষা যেটা আছে, আকাঙ্ক্ষাকে ধারণ করো কিন্তু আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে যেও না বলে একটা কমিশন রিপোর্টে আছে। এবং তারপরে বলবেন যে এটা তো আমাদের তো সময় শেষ হয়ে গেছে, এটা পরবর্তী সরকার এসে করবে। চলমান প্রক্রিয়া। ফলে এই চলমান প্রক্রিয়া মানে কি? যন্ত্রণাটা চলমান, দুঃখটা চলমান, হতাশাটা চলমান, কিন্তু কোনো সমাধান নাই। দুর্নীতিটাও চলমান, লুটপাটটাও চলমান। ফলে মানুষ লুটপাট এবং দুর্নীতিটা বন্ধ করতে চেয়েছিল, সেটা বন্ধ করতে পারেনি। ছোট্ট দুটো উদাহরণ দিয়ে বলি যে বাংলাদেশ ব্যাংকের হিসাবে আমাদের এখন কোটিপতির সংখ্যা এই 1 বছর 5 মাসে প্রায় 10,337 জন বেড়েছে। আবার আরেকদিকে দারিদ্র্য সীমার নিচে 26% মানুষ নেমে গেছে। তাহলে দুটোই বাড়ছে, কোটি মানুষ দরিদ্র হচ্ছে আবার কোটিপতিও বাড়ছে, এটা গেল একটা দিক। তারপর হচ্ছে মাথাপিছু আয় নাকি আমাদের বেড়ে গেছে, মাথাপিছু আয় বেড়ে এখন $2,593 হয়েছে। তার মানে প্রত্যেকটা মানুষের গড় মাথাপিছু, আমার বাচ্চাটারও মাসিক আয় হচ্ছে 26,600 টাকা, আমার যে বাবা মৃত্যু পথযাত্রী তারও 26,600 টাকা, যে গার্মেন্টস শ্রমিক দিনান্ত পরিশ্রম করছে তারও 26,600 টাকা। ওই পরিশ্রম করছে যে গার্মেন্টস শ্রমিক সে 12,500 টাকা পায়, বাচ্চাটার আয় নেই, বুড়োটার আয় নেই, তাহলে এই আয়গুলো যায় কোথায়? এই বৈষম্যটা দূর করতে চেয়েছিলাম তো আমরা। তো ফলে দুই দিক থেকে দেখুন যে আমাদের দুর্দশাটা চলমান, এইটা একটু বন্ধ করতে চেয়েছিল না? তো সেইটা বন্ধ করার তো দূরের কথা, সংস্কারের নামে সংস্কার কথাটাকে প্রথমত অর্থহীন করেছে, দ্বিতীয়ত সংস্কার কথাটাকে একটা ব্যঙ্গ বিদ্রুপে রূপান্তরিত করেছে। ওকে, আমি চলে যাই মুজিবুর রহমান মঞ্জু। এই যে সংস্কার খেলা বা সংস্কারের যে বিষয়টি বললেন রাজিকুজ্জামান রতন, এটা একদম ব্যঙ্গাত্মক একটা শব্দে পরিণত হয়েছে। এটি কি শুধুই নির্বাচনকে প্রলম্বিত, মানে নির্বাচনের সময়টাকে প্রলম্বিত করারই একটা কৌশল ছিল নাকি? এখন তো এই প্রশ্নই জাগে মনে। না, প্রথম কথা হচ্ছে সংস্কার নিয়ে আমাদের মধ্যে কিছু ভুল ধারণা আছে। প্রথম দেখেন, আমরা যে বলি দুর্নীতি বন্ধ করতে হবে, অনিয়ম বন্ধ করতে হবে, তদবিরবাজি বন্ধ করতে হবে, টেন্ডারবাজি, চাঁদাবাজি বন্ধ করতে হবে, এগুলো কিন্তু সংস্কার না, এগুলো নিয়মই নাই আমাদের। মানে আমাদের এখানে চাঁদাবাজি করার কোনো নিয়মই নাই। আমাদের এখানে আপনার ওই যে দুর্নীতি করা কি আমাদের বৈধ বলেন আমাদের আইনে? সংবিধানে কি দুর্নীতি করার কোনো ক্লজ আছে? না, অবশ্যই না। হ্যাঁ, তাইলে এগুলো হচ্ছে এই যে এগুলো বন্ধ করার বিষয়টাকে অনেকে আমরা মনে করি যেগুলো সংস্কার, যে এই জন্য বলছে যে চাঁদাবাজিতে এখনো চলছে, দুর্নীতি এখনো চলছে, টেন্ডারবাজিতে এখনো চলছে। এগুলো সংস্কারের জায়গা না, এগুলো হচ্ছে সুশাসনের জায়গা। সংস্কারের জায়গা কোনগুলো? কেন চাঁদাবাজির সুযোগ হচ্ছে, কেন টেন্ডারবাজির সুযোগ হচ্ছে, ওই নিয়ম যদি আপনি বদলে দিতে পারেন, অর্থাৎ আমাদের এখন যে নিয়ম আছে
এই নিয়মের মধ্যে কোনো না কোনো ঘাপলা আছে, যার কারণে এটার ফাঁক ধরে। যেমন দেখেন, এই যে চাঁদাবাজি নিয়ে এত কিছু হলো, বিএনপির বিরুদ্ধে এত অভিযোগ, একজনের বিরুদ্ধে অভিযোগ। চাঁদাবাজির পদ্ধতিটা আমাদের সমাজে এমনভাবে কায়েম হয়ে গেছে, আমাদের সিস্টেমটা সেভাবে করা। এই যে আপনারা যখন টিভি চালান, দেখবেন আপনাদের যে ডিশ কোম্পানিগুলোকে আপনাদের নানা ধরনের মানে ওদেরকে মানিয়ে চলতে হয়, নানাভাবে খুশি করে চলতে হয়। কেন? পদ্ধতিটা সেভাবে করা। আপনি কোথায়, ওরা যে আপনার টেলিভিশন চালিয়ে আপনাকে পয়সা দিবে, উল্টা না, আপনি ওকে লাইনও দেন, সে আপনার টিভি চালায়, উল্টা আপনাকে তাকে সাপোর্ট দিতে হয়, পয়সা দিতে হয়, মাঝে মাঝে ডাকিয়ে খাওয়া দিতে হয়। এই পদ্ধতিটা পরিবর্তনটাই হচ্ছে সংস্কার। যেমন আমরা সংস্কারের মূল জায়গায় কি করেছি, যে প্রধানমন্ত্রীকে 10 বছরের মধ্যে আমরা সীমাবদ্ধ করে দিয়েছি, যে প্রধানমন্ত্রী 10 বছরের বেশি সে থাকতে পারবে না। কেন করেছি? যে প্রধানমন্ত্রী যখন নিরবচ্ছিন্নভাবে থাকতে চান, তখন তিনি স্বৈরাচার হন, তখন তিনি অনিয়ম করেন, তখন তিনি দুর্নীতি করেন। তাহলে এই একটা সংস্কার যদি বাস্তবায়ন হয় সাংবিধানিকভাবে, তাহলে বাংলাদেশে আমাদের ধারণা যে বাংলাদেশে এই যে দেখেন প্রধানমন্ত্রী মারা যায়, প্রধানমন্ত্রী তার ক্ষমতা সারার পরে তাকে জেলে যেতে হয়, তাকে পালিয়ে যেতে হয়, কেন? এই যে উনি মনে করেন উনি নিরবচ্ছিন্ন ক্ষমতার অধিকারী, এইভাবে আমরা বছরের পর বছর প্রধানমন্ত্রী থাকার কারণে এই জন্য আমরা কিছু কিছু মৌলিক জায়গায়, যেমন এমপিরা স্বাধীনভাবে কথা বলতে পারবেন, দলের কাছে বন্ধ থাকবেন না। তারপরে আপনার দলের প্রধান আর প্রধানমন্ত্রী একই ব্যক্তি হতে পারবেন না। তারপরে ধরেন একটা দ্বিতীয় স্তর, পার্লামেন্টের 2টা স্তর করার কথা আমরা বলেছি, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছি, যাতে চেক অ্যান্ড ব্যালেন্স হয়। এইভাবে সাংবিধানিক সংস্কারগুলো হলে আমাদের ধারণা যে মূল জায়গায় পরিবর্তনটা আসবে। তারপরে ধরেন এই যে পিএসসিতে দুর্নীতি হয়, পিএসসিতে প্রশ্ন ফাঁস হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়, এই সমস্ত জায়গার মূল জায়গাগুলোকে কিভাবে দলবাজি থেকে মুক্ত করা যায়, সেখানে একটা সংস্কারের কথা। সেই সংস্কারগুলো মানে একেবারে বেসিক চেঞ্জটা, মানে একেবারে গোড়ায় গিয়ে গলতটা ধরার একটা সংস্কারের কথা আপনারা বলেছিলেন। আমি এই সমস্ত কিছুর মধ্যে একটা কথা একটুখানি জানতে চাই, এটা আমার ব্যক্তিগত কৌতূহল থেকেই আসলে জানতে চাই। এক ব্যক্তি পরপর মানে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এটা কি এক ব্যক্তি পরপর নাকি? এটা বিএনপি যখন লিখেছিল, বিএনপি বলেছিল পরপর 2বারের বেশি, পরপর 2বারের বেশি কেউ হতে পারবে না। আমরা এটাকে ধরে নিয়েছিলাম যে পরপর 2বার মানে তো 10 বছর। সেটা কি একজনই থাকবেন? মানে একজন পরপর 2বারের বেশি হতে পারবেন না। আচ্ছা, ঠিক আছে। এরপরে দল পরিবর্তন করতে হবে বা তার ব্যক্তি পরিবর্তন করতে হবে দলকে। অর্থাৎ আমাদের মূল টার্গেটটা ছিল যে কেউ যাতে মনে না করেন যে আমি যে চেয়ারে বসছি আমাকে থাকতে হবে, আমি ক্ষমতা থাকার জন্যই তো সে নির্বাচন নানা ফন্দি ফিকির করে। কিন্তু আপনি যদি এটা কাট করে দেন, যে আপনি যত চেষ্টাই করেন, যত জনপ্রিয় হন, আপনি পরপর 2বার বা আপনার জীবদ্দশায় 2বারের বেশি মানে 10 বছরের বেশি আপনি পারবেন না, তখন তার এই লোভটা, তার এই ক্ষমতার অপব্যবহারটা। এটা বিএনপির পক্ষ থেকে ছিল যে এক ব্যক্তি পরপর 2বারের বেশি হতে পারবে না, সেটা একজন ব্যক্তি হলেও সম্ভব 2বার প্রধানমন্ত্রী হওয়া। আপনাদের পক্ষ থেকেও কি এই ধরনেরই ছিল? আমরা বলেছি, বিএনপি বলেছে 2বার করার পরে আরেকবার বিরতি দিয়ে 3য়বার হতে পারবে, এই ব্যাখ্যাটা ওনারা পরে হাজির করেছিলেন। কিন্তু আমরা এটা প্রতিবাদ করেছি এবং এটা শেষ পর্যন্ত হয় নাই, বিএনপি মেনে নিয়েছে। মানে আপনারাও এক ব্যক্তির 2বার প্রধানমন্ত্রী হওয়ার পক্ষে আছেন? না, এক ব্যক্তি 2বার তো হতে পারবেন, তার দুইবার হতে পারবেন, দুইবার নির্বাচিত প্রধানমন্ত্রী হতে পারবেন। মানে আমার এটা ব্যক্তিগত কৌতূহল থেকে, কেন অন্য কেউ কেন হতে পারবে না? যেমন আপনি যদি হন একবার প্রধানমন্ত্রী, আমি তারপরের বার কেন হতে পারবো না? কেন হতে পারবেন? তো পারবেন না কে বলেছে? কিন্তু আমরা কি রাজনৈতিক চর্চায় সেটা দেখি? আমরা তো রাজনৈতিক চর্চায় সেটা দেখি না। একটা বিরতির পর এসে একটা বিরতির পর আপনাদের বাংলাদেশে তো এমন মানুষ আছে যে জন্ম নিয়ে যাকে প্রধানমন্ত্রী দেখছে, মৃত্যুর সময় তাকে প্রধানমন্ত্রী দেখে। এক্স্যাক্টলি। আমি বিরতির পরে এসে অবশ্যই নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। দর্শক, একটা বিরতি নিচ্ছি দেশ সাম্প্রতিকে, সঙ্গে থাকুন, ফিরে আসছি এক্ষুনি। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। নির্বাচন ও রাজনৈতিক বোঝাপড়া নিয়ে কথা বলছি। আলোচনার শুরুতেই চলে যেতে চাই মুজিবুর রহমান মঞ্জু আপনার কাছে, এবং একটা ছোট্ট খবর দিয়ে আমি শুরু করতে চাই। সেটা হলো, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী 2 আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হাজী ওবায়দুল হক। মঙ্গলবার দুপুরে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আম জনতার দলে
দলের হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। হাজী ওবায়দুল হক ফেনী জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক অর্থ সম্পাদক ছিলেন। মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, নিবন্ধন বাতিল করা হয়েছে, এজন্য আওয়ামী লীগের থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ নেই, তাই বাধ্য হয়ে আমজনতার দল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। শুধু আমজনতার দল নয়, বিএনপির পক্ষ থেকেও আমরা দেখেছি বিএনপির বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের লোকজন নমিনেশন ক্রয় করছে, আবার দেখা যাচ্ছে জামাতের পক্ষ থেকেও ক্রয় করছে। এটি কি আসলে আওয়ামী পুনর্বাসনের একটা নতুন কৌশল নাকি? আপনার কাছে একটু জানতে চাই। মঞ্জু ভাই নিশ্চয়ই দ্রুত প্রশ্নটা এই কথাটা আমরা আগেও আলোচনা করেছি যে বিভিন্ন দলের শেল্টারে আওয়ামী লীগের লোকেরা গিয়ে ইলেকশন করবে, ইলেকশন করে নানাভাবে ইলেকশনকে ম্যানিপুলেট করার চেষ্টা করবে, এবং এটার মধ্যে বিভিন্ন রাজনীতি লোকালি আছে নানা ধরনের। ওইটা কিন্তু আমার আসনেরই, যে আপনি যার কথা বললেন। দেখেন, নির্বাচনের সহিংসতার দ্বিতীয় ধাপটা এখানেই শুরু হবে। যে দলের অধীনেই আওয়ামী লীগের লোকেরা ইলেকশনে যাবে এবং সে যখন কম্পিটিশনে আসবে, তখনই দেখবেন কাউন্টাররা সেখানে ফেসিবাদের দোসর বলে কিন্তু সেখানে একটা পাল্টা ব্যবস্থা তৈরি করছে, এবং যেখানেই এই আওয়াজটা উঠবে সেখানে কিন্তু প্রশাসন আর সেখানে নিয়ন্ত্রণ রাখতে পারবে না। সেজন্য আমরা সরকারকে বারবার বলেছি যে ফেসিবাদ এবং ফেসিবাদের দোসরদের ব্যাপারে একটা স্পষ্ট সম্মিলিত সিদ্ধান্ত নেন সবাই মিলে। মানে এখানে আপনি যখন 5ই আগস্টে যখন আপনি আওয়ামী লীগকে দেশ ছাড়া করেছেন বা আওয়ামী লীগ যখন পালিয়ে গেছে, তখন তো আপনার সবাই একতাবদ্ধ ছিলেন। এখন আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে কিনা, জাতীয় পার্টি ইলেকশন করতে পারবে কিনা, বা এই যে আওয়ামী দোসররা বিভিন্নভাবে এসে বিভিন্ন দলে ঢুকতে পারবে, দেখলেন তো ওসমান হাদিকে কিভাবে একজন ছাত্রলীগের নেতা এসে কিভাবে ঢুকে দলের ভিতর ঢুকে এসে তাকে হত্যা করলো। তো এই ঘটনাটা যদি আরো একটা দুইটা ঘটনা ঘটে, তখন কিন্তু এই সমস্ত দলকে সবাই কিন্তু ধরবে মানুষ, এবং এটা কিন্তু একটা নতুন মাত্রায় রাজনৈতিক সহিংসতা এবং রাজনৈতিক অসন্তোষ এই নির্বাচনকে নিয়ে কেন্দ্র করে শুরু হবে বিভিন্ন জায়গায়। এবং এগুলো যখন হবে, তখন নির্বাচন কমিশন যদি কোনো সমাধান করতে না পারে, এবং এই সন্ত্রাস যখন, ওই যে বললেন না যে আমি আপনার দিকে আঙ্গুল তুলছি যে আপনার এখানে আওয়ামী দোসর আছে, আপনি আবার আরেক দলের দিকে তুলবেন, আরেক দল বলবে আপনার দলে যদি আওয়ামী দোসর থাকতে পারে আমার দলে কেন থাকতে পারবে না। এইভাবেই গন্ডগোলগুলো লাগবে ইলেকশন নিয়ে। এবং সুস্পষ্ট দেখতে পাচ্ছি এই যে আমজনতার দলের যারা যেটা করেছেন, এটা সম্পূর্ণভাবে দেখা যাবে হয়তো নির্বাচন বানচালেরই এটা একটা সুকৌশল অংশেরই একটা প্রচেষ্টা। কারণ ভাই, আপনি এত আপনার রাজনৈতিক দল, এত নেতৃবৃন্দ থাকতে আপনি আওয়ামী লীগের লোকদেরকে কেন পুনর্বাসনের জায়গায় যাবেন? সেই জায়গাটা কেন যাচ্ছেন? কারণ আওয়ামী লীগের একটা বিশাল বড় ভোট ব্যাংক এখনো বাংলাদেশে লুকিয়ে আছে, সে কারণে তারা হয়তো বা টানাটানি করছে। আমি চলে যেতে চাই রাজিবুজ্জামান রতন আপনার কাছে। আওয়ামী লীগের ভোট নিজেদের পক্ষে নেওয়ার জন্য বিএনপি ও জামায়াতে ইসলামী রীতিমতো প্রতিযোগিতা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এই ভোট টানতে তাদের কিছু নমুনা দেখাতে হচ্ছে। তখন আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা তুলে নেওয়ার কথাও বলা হচ্ছে। আমরা বিএনপি মহাসচিবের কথাও জানি, আমরা জামাতে আমির ডক্টর শফিকুর রহমানের সেই বক্তব্যটিও শুনেছি। আপনার মতামত জানতে চাই। এটা নতুন ঘটনা নয়, এর আগে সার্জিসও একবার এরকম বলেছিলেন যে নিচের দিকের আওয়ামী লীগ, তাদেরকে তো নিতে কোনো অসুবিধা নেই। এর আগেও আমরা আরো কয়েকজন উপদেষ্টা পর্যায়ের লোককেও বলতে শুনেছি। একটা জিনিস খেয়াল করুন যে আমরা এই জন্য বাসদসহ আমরা বলেছিলাম যে দুর্নীতি হয়েছে, যে দুঃশাসন চালানো হয়েছিল, তার একটা বিচার হওয়া দরকার। কিন্তু দুর্নীতি দুঃশাসনের বিচারের চাইতে এমন কিছু পদক্ষেপ নেওয়া হলো, আচ্ছা আওয়ামী লীগকে কি বাংলাদেশ থেকে বের করে দেওয়া যাবে, তাদের নেতাদের কিংবা দুর্নীতির হোতাদের বিচার করা যাবে, কিন্তু লক্ষ লক্ষ তাদের সমর্থক আছে না, তারা তো এই দেশেই থাকবে, তারা কি করবে? এটা গেল একটা দিক। 2 নম্বর হচ্ছে যে নির্বাচনটাতে টাকার খেলা যেভাবে চলে, টাকার খেলার জন্য যেখানে টাকাওয়ালা থাকবে সেখানে টাকাওয়ালাদেরকে নমিনেশন দেওয়ার প্রবণতা থাকবে। এর আগের পার্লামেন্টগুলোতে আমরা দেখেছি 60 থেকে 70% পর্যন্ত ব্যবসায়ীদের প্রতিনিধি ছিল। তাহলে পার্লামেন্টকে ব্যবসায়ীদের, কোটিপতিদের ক্লাবে পরিণত করেছিলেন। এখনো নির্বাচনে যেহেতু প্রচুর টাকার প্রয়োজন হবে বলে তারা বলছেন, একজন উপদেষ্টা তো বলেই ফেলেছেন 10 থেকে 20 কোটি টাকা লাগে নির্বাচন করতে। তো এই যদি 10 থেকে 20 কোটি টাকা নির্বাচন হলে এই টাকাটা টাকাওয়ালারা কোথা থেকে আসবে? তারা কোথায় আছে? যারা মানে তাদের পক্ষ থেকে তো অনেককে দেখা যাচ্ছে যে মানে বিকাশে অ্যাকাউন্ট খুলেও টাকা নিচ্ছে, এমনও তো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি। আর একটা জিনিস হলো যে ধরুন যে নির্বাচনকে যদি একটা নৈতিক অধঃপতনের চর্চা কেন্দ্র বানিয়ে ফেলি, যে কিভাবে মানুষকে কখনো টাকার লোভ দেখিয়ে, কখনো ধর্মের কথা বলে, কখনো বেহেশতের লোভ দেখিয়ে, কখনো দোজখের ভয় দেখিয়ে, কখনো আঞ্চলিকতার ভয় দেখিয়ে অথবা আঞ্চলিকতার লোভ দেখিয়ে এরকম করে যদি নির্বাচনকে পরিণত করা হয়, তাহলে সবচেয়ে আগে মারা যাবে তো গণতন্ত্র। ফলে আমরা নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার অঙ্গ এই হিসাবে না দেখে
নির্বাচনে ক্ষমতা আরোহণের সিঁড়ি বানিয়ে ফেলার ফলে যে কোনো প্রকারের ক্ষমতা যেতে হবে, অ্যান্ড উইনার টেক্স অল। যদি একবার জিততে পারি, তাহলে একটু আগে যে সংস্কারের কথাটা যেটা মঞ্জু ভাই বলেছিলেন না, যে যদি এরকম হতো যে আমাদের উপদেষ্টারা তারা এই সংস্কারটুকু নিজেদের চরিত্রের সংস্কার করেছেন, তারা 15 বছর উপদেষ্টা হিসেবে ছিলেন, তাদের আয় ব্যয়ের পুরো হিসেবটা দিয়েছেন, দিয়ে তারা বললেন এখন যারা আমাদের সচিব থেকে শুরু করে পিয়ন পর্যন্ত আছো, যাদের মানে কর যোগ্য আয় আছে, তোমরা তাদের হিসাবটা দাও। তো 15 বছর তারা দিয়েছে, কোনো কথা তো কর রাখিনি। তাহলে সংস্কারকে প্রতি মাসে দেওয়ার কথা ছিল। সংস্কারকে যেমন তারা একটা অকার্যকর মানে শব্দে পরিণত করেছেন, ঠিক নির্বাচনটাকেও একটা গণতন্ত্রে উত্তরণের মানে পথ হিসেবে না দেখে নির্বাচনকে ক্ষমতা আরোহণের পথ হিসেবে দেখতে চেষ্টা করেছেন। সে কারণে দেখবেন নির্বাচনের সময় এরকম অনেক কিছু হবে, যে টাকার বস্তা নিয়ে কেউ আসবে, কেউ ভোট ব্যাংক হিসেবে আসবে, কেউ হয়তো মাসল পাওয়ার নিয়ে আসবে, যেটা আমরা বলেছিলাম মানি, মাসল অ্যান্ড ম্যানিপুলেশন। তা মানি এবং মাসেলটা থাকবে, ম্যানিপুলেশন হবে এখন আমাদের সোশ্যাল মিডিয়াতে। কত রকমের চরিত্র হনন হবে, কত রকমের চরিত্রের অধঃপতনের চিত্র আমরা দেখব। সব মিলিয়ে আগামী নির্বাচনের সময় অনেকে বলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো করে একটা অনৈতিক বুদ্ধিভিত্তিক চর্চাও এখানে হবে। ফলে সবকিছুর মধ্যে আমার মনে হয় যে এগুলো অ্যামালগামেটেড হয়ে যাবে। আমরা বলি এই জন্য যে নির্বাচনকে এইভাবে পলিউটেড হতে দেবেন না। অবশ্যই নির্বাচনকে এভাবে পলিউটেড হতে দিবেন না। আমরা একটা সুন্দর নির্বাচন চাই। অসংখ্য ধন্যবাদ রাজিকুজ্জামান রতন এবং মুজিবুর রহমান মঞ্জু, আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই। RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিক। দর্শক আপনাদেরও ধন্যবাদ সাথে থাকার জন্য। শুভরাত্রি।